কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ সম্পূর্ণ পুরাণের উপর ভিত্তি করে ৪৫টি প্রশ্নোত্তর আলোচনা করব। শুধু প্রশ্নোত্তর নয়, এই প্রশ্নোত্তরের বিস্তারিত আলোচনা এই ক্লাসে রয়েছে। সাধারণত পরীক্ষায় আসবার মতো যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই আমি এই ক্লাসে তুলে ধরেছি এবং আলোচনা করেছি। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথম প্রশ্ন, পুরাণের রচয়িতা কে? পুরাণের রচয়িতা কে? বাল্মীকি, বেদব্যাস, কালিদাস, তুলসীদাস। কি হবে? বেদব্যাস। বেদব্যাস পুরাণ রচনা করেছেন। এবার এই বেদব্যাসের সম্পূর্ণ পরিচয় জানব। বেদব্যাস, তার পুরো নাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। পিতা ঋষি পরাশর এবং মাতা সত্যবতী। ইনি মহাভারতের রচয়িতা। ইনি আবার পুরাণের রচয়িতা। ইনি বেদকে ৪ ভাগে ভাগ করেছেন। তাহলে বেদব্যাস কি কি করেছেন? বেদব্যাস মহাভারত রচনা করেছেন, পুরাণ রচনা করেছেন এবং বেদকে ৪ ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন, পুরাণ শব্দের অর্থ কি? পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন কাহিনী। পরের প্রশ্ন, মহাপুরাণের সংখ্যা কয়টি? মহাপুরাণের সংখ্যা ১৮টি। উপপুরাণের সংখ্যা কয়টি? উপপুরাণের সংখ্যাও ১৮টি। মানে যতগুলো মহাপুরাণ ততগুলোই উপপুরাণ। পরের প্রশ্ন, পুরাণের লক্ষণ কয়টি? পুরাণের লক্ষণ ৫টি, সকলেরই জানা, তাই বাকি অপশনগুলো বলছি না। পুরাণের ৫টি লক্ষণ। লক্ষণটি কি? লক্ষণটি হলো স্বর্গশ্চ প্রতিস্বর্গশ্চ বংশমন্যন্তরাণি চ বংশানুচরিতম চৈব পুরাণম পঞ্চলক্ষণম। অর্থাৎ স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত, এই হচ্ছে পুরাণের ৫টি লক্ষণ। এইবার এই ৫টি লক্ষণের মধ্যে স্বর্গ নামক লক্ষণে কি আলোচিত হয়েছে বা কি আলোচনা করা হয়েছে? সৃষ্টির বিষয়। তাহলে স্বর্গ মানেও বলতে পারি আমরা সৃষ্টি, বা স্বর্গে সৃষ্টির বিষয় আলোচিত হয়েছে। প্রতিস্বর্গে কি আলোচিত হয়েছে? প্রলয়ের পর আবার নতুন সৃষ্টি। বংশ নামক লক্ষণে কি আলোচিত হয়েছে? দেবতা ও ঋষিদের বংশ বর্ণনা। মন্বন্তর নামক লক্ষণে কি আলোচিত হয়েছে? মনুর পরিবর্তন বা পরিবর্তন বা মনুর পরের আলোচনা। বংশানুচরিত এখানে কি আলোচিত হয়েছে? এখানে আলোচিত হয়েছে রাজবংশের ইতিহাস বর্ণনা। এই অর্থ বা লক্ষণগুলোর মধ্যে কি কি আলোচিত হয়েছে এটা ভালো করে আমাদের মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন সাধারণত হয়েই থাকে। ঠিক আছে? পরের প্রশ্ন। আচ্ছা, আরেকটি কথা, এই লক্ষণটি কোথায় রয়েছে? এই স্বর্গশ্চ প্রতিস্বর্গশ্চ বংশমন্যন্তরাণি চ বংশানুচরিতম চৈব পুরাণং পঞ্চলক্ষণম। এই লক্ষণটি কোথায় রয়েছে? এই লক্ষণটি রয়েছে বায়ু পুরাণ এবং মৎস্য পুরাণে। পরের প্রশ্ন, সবচেয়ে বড় বা বৃহত্তম পুরাণের নাম কি? সবচেয়ে বড় বা বৃহত্তম পুরাণের নাম কি? সবচেয়ে বড় বা বৃহত্তম পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। এইবারে জানতে হবে ক্ষুদ্রতম পুরাণ কোনটি? বৃহত্তম তো জানলাম, ক্ষুদ্রতম সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম পুরাণের নাম কি? কুর্ম পুরাণ। যাতে মাথায় থাকে সেই জন্য আমি বাকি অপশনগুলো বলছি না, খুব তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি। কুর্ম পুরাণ হচ্ছে ক্ষুদ্রতম। পরের প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় পুরাণের নাম কি? সর্বাধিক জনপ্রিয় পুরাণ কি হবে? ভাগবত পুরাণ। তারপরে দ্বাদশ স্কন্ধযুক্ত পুরাণের নাম কি? দ্বাদশ স্কন্ধযুক্ত পুরাণের নাম হচ্ছে ভাগবত পুরাণ। তাহলে জনপ্রিয় এবং দ্বাদশ স্কন্ধযুক্ত কি হবে? ভাগবত পুরাণ। পরের প্রশ্ন, পঞ্চলক্ষণযুক্ত পুরাণের উদাহরণ কোনটি? পঞ্চলক্ষণযুক্ত পুরাণের উদাহরণ হচ্ছে বিষ্ণু পুরাণ ও বায়ু পুরাণ। পরের প্রশ্ন,
পুরাণের 5টি লক্ষণের মধ্যে স্বর্গ বলতে কি বোঝায়? একটু আগে আমরা দেখেছি স্বর্গ বলতে কি বোঝায়। স্বর্গ বলতে কি বোঝায়? জগতের আদি সৃষ্টি। কি তাই তো? স্বর্গ বলতে কি বোঝায়? জগতের আদি সৃষ্টি। পরের প্রশ্ন, পুরাণের লক্ষণ অনুযায়ী মন্বন্তর বলতে নিচের কোনটিকে নির্দেশ করে? মন্বন্তর বলতে কি নির্দেশ করে? মহাজাগতিক সময়ের বিভাগ। তাহলে মন্বন্তর কি বোঝায়? মহাজাগতিক সময়ের বিভাগ। পরের প্রশ্ন, পুরাণের রচয়িতা হিসেবে খ্যাত কৃষ্ণদ্বৈপায়ন অন্য কি নামে পরিচিত? খুব সহজ প্রশ্ন, বেদব্যাস। পরের প্রশ্ন, যে পুরাণে প্রাচীন রাজবংশগুলোর ধারাবাহিক বর্ণনা থাকে তাকে পুরাণের কোন লক্ষণ বলা হয়? রাজবংশগুলোর ধারাবাহিক বর্ণনা কি হবে? অবশ্যই বংশানুচরিত। কারণ বংশানুচরিতম বা বংশানুচরিত এই লক্ষণে বিভিন্ন রাজবংশগুলোর বর্ণনা করা রয়েছে। পরের প্রশ্ন, পুরাণের বিখ্যাত শ্লোক অনুযায়ী নিচের কোনটি পঞ্চলক্ষণ এর অন্তর্ভুক্ত নয়? উপনিষদ, স্বর্গ, প্রতিসর্গ, বংশ। সবাই বুঝতে পারছো স্বর্গ, প্রতিসর্গ, বংশ তিনটে লক্ষণ অন্তর্ভুক্ত নয়, তাহলে কি হবে? উপনিষদ। পরের প্রশ্ন, বিষ্ণু পুরাণ ও বায়ু পুরাণকে নিচের কোন শ্রেণীর পুরাণ বলা হয়? বিষ্ণু পুরাণ এবং বায়ু পুরাণকে কোন শ্রেণীর পুরাণ বলা হয়? পঞ্চলক্ষণযুক্ত পুরাণ বলা হয়। এর আগেও কিন্তু এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম। পরের প্রশ্ন, স্কন্দ পুরাণের বিশালতার বা বৃহত্তম হওয়ার প্রধান কারণ কি? আমরা জানি স্কন্দ পুরাণ বৃহত্তম, কিন্তু এই বৃহত্তম হওয়ার কারণ কি? কি কারণ? এটি আধুনিক যুগে লেখা, নাকি এতে ব্যাকরণ চর্চা করা হয়েছে, নাকি এতে তীর্থক্ষেত্রের মাহাত্ম্য ও উপাখ্যান সর্বাধিক, নাকি এটি কোনো পুরাণই নয়? কি হবে? কেন বৃহত্তম? কারণ এতে তীর্থক্ষেত্রের মাহাত্ম্য ও উপাখ্যান সর্বাধিক আলোচিত হয়েছে স্কন্দ পুরাণে। পরের প্রশ্ন, ভাগবত পুরাণে প্রধানত কার মহিমা ও লীলা কীর্তন করা হয়েছে? কার? সূর্যদেব, শ্রীকৃষ্ণ বা বিষ্ণু, ইন্দ্রদেব না অগ্নিদেব? কার হবে? শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। পরের প্রশ্ন, পুরাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? পুরাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? বেদের কঠিন তত্ত্বকে সহজ গল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, এটাই ছিল পুরাণের প্রধান উদ্দেশ্য। পরের প্রশ্ন, মহাপুরাণ 18টি এবং উপপুরাণ 18টি মিলিয়ে মোট স্বীকৃত পুরাণের সংখ্যা কয়টি? একদম বাচ্চাদের প্রশ্ন এটা। 18 আর 18 কয়টি হবে? যোগ করলে 36টি পুরাণ। পরের প্রশ্ন, পুরাণের প্রতিসর্গ লক্ষণটি নিচের কোন বিষয়কে নির্দেশ করে? স্বর্গ পেয়েছি আমরা এর আগের প্রশ্নে, এবার দেখতে পাচ্ছি প্রতিসর্গ লক্ষণটি নিচের কোন বিষয়কে নির্দেশ করে? কি হবে প্রতিসর্গ? প্রলয়ের পর পুনরায় সৃষ্টি বা লয়। পরের প্রশ্ন, নিচের কোনটি 18টি পুরাণের তালিকার অন্তর্ভুক্ত নয়? পদ্মপুরাণ, অগ্নিপুরাণ, চণ্ডী পুরাণ, মৎস্য পুরাণ। কোনটি হবে? কোনটি অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয় হচ্ছে চণ্ডী পুরাণ। পরের প্রশ্ন, বিষ্ণু পুরাণ অনুযায়ী কোন রাজবংশের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়? বা বিষ্ণু পুরাণে কোন রাজবংশের বর্ণনা করা রয়েছে? বিষ্ণু পুরাণে কোন রাজবংশের বর্ণনা আছে? মৌর্য বংশের। পরের প্রশ্ন, পুরাণের শ্লোকে উল্লেখিত বংশানুচরিত বলতে কি বোঝানো হয়েছে? বংশানুচরিত বলতে কি বোঝানো হয়েছে? কেবল দেবতাদের জন্মকথা, নাকি সূর্য চন্দ্র বংশীয় রাজাদের ইতিহাস, নাকি সাধারণ মানুষের জীবনযাপন, নাকি ব্যাকরণের নিয়মাবলী? কি হবে? সূর্য ও চন্দ্র বংশীয় রাজাদের ইতিহাস। পরের প্রশ্ন, ভাগবত পুরাণের মোট অধ্যায় বা স্কন্ধ কয়টি? এটা সকলেরই জানা 12টি, কারণ একে কি বলা হয়? দ্বাদশ স্কন্ধযুক্ত পুরাণ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় ঐতিহ্যে
পুরাণকে কিসের মর্যাদা দেওয়া হয়েছে? প্রাচীন ভারতীয় ঐতিহ্যে পুরাণকে কিসের মর্যাদা দেওয়া হয়েছে? পঞ্চম বেদ। তাহলে পুরাণের অপর নাম কি? পঞ্চম বেদ। ঠিক আছে, পরের প্রশ্ন। স্কন্দ পুরাণ কোন দেবতার মাহাত্ম্য প্রচারের জন্য রচিত? স্কন্দ পুরাণ কোন দেবতার মাহাত্ম্য প্রচারের জন্য রচিত? স্কন্দ কার নাম? কার্তিকেয়। তাহলে উত্তর হবে কার্তিকেয় বা স্কন্দ। পরের প্রশ্ন, পুরাণের বর্ণনা অনুযায়ী কলিযুগ কোন সময়ের পর শুরু হয়েছে বলে ধরা হয়? কলিযুগ কোন সময়ের পর শুরু হয়েছে বলে ধরা হয়? রামায়ণের যুদ্ধের পর, কুরুক্ষেত্রের যুদ্ধের পর, বুদ্ধদেবের জন্মের পর, নাকি আধুনিক যুগের শুরুতে? কি হবে উত্তর? উত্তর হবে কুরুক্ষেত্রের যুদ্ধের পর। তাহলে কলিযুগ কোন সময় শুরু হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধের পর, পুরাণ অনুযায়ী। পরের প্রশ্ন, পুরাণের লক্ষণ সমূহের মধ্যে সূত বলতে কাদের বোঝানো হয়? সূত কারা? যারা পুরাণ পাঠ বা বর্ণনা করতেন তারা, নাকি যারা যুদ্ধ করতেন, নাকি যারা কেবল চাষবাস করতেন, নাকি যারা মন্দির নির্মাণ করতেন? কি হবে? উত্তর হবে যারা পুরাণ পাঠ বা বর্ণনা করতেন তাদের সূত বলা হয়। পরের প্রশ্ন, গরুড় পুরাণ সাধারণত কোন বিষয়ের আলোচনার জন্য বিশেষভাবে পরিচিত? গরুড় পুরাণ চিকিৎসা শাস্ত্র, স্থাপত্যবিদ্যা, নাকি মৃত্যুর পরবর্তী অবস্থা ও শ্রাদ্ধবিধি, নাকি বিবাহ রীতি? মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্যুর পরবর্তী অবস্থা ও শ্রাদ্ধবিধি। তাহলে শ্রাদ্ধবিধি কোন পুরাণে আলোচিত হয়েছে? গরুড় পুরাণে। পরের প্রশ্ন, শিব পুরাণের অপর নাম কি? খুব সহজ প্রশ্ন, এটা সকলেই পারবে, করে ফেলো। শিব পুরাণের অপর নাম কি? আশা করি করা হয়ে গেছে। বায়ু পুরাণ। পরের প্রশ্ন, কোন পুরাণকে পঞ্চম বেদ বলা হয়? কোন পুরাণকে পঞ্চম বেদ বলা হয়? ভাগবত পুরাণ। পরের প্রশ্ন, কোন উপনিষদে পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে? পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে একটু আগে জেনেছি, কিন্তু কোন উপনিষদে বলা হয়েছে? ছান্দোগ্য উপনিষদে, না কঠোপনিষদে, নাকি কেন উপনিষদে, নাকি মুন্ডক উপনিষদে? কোন উপনিষদে হবে? ছান্দোগ্য উপনিষদে। ছান্দোগ্য উপনিষদে পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে। পরের প্রশ্ন, কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয়? শিব, অগ্নি, পদ্ম, নাকি বামন? কোন পুরাণকে? অগ্নি পুরাণকে বিশ্বকোষ বলা হয়। পরের প্রশ্ন, আদি পুরাণ কাকে বলা হয়? আদি পুরাণ ব্রহ্ম, স্কন্দ, লিঙ্গ, ব্রহ্ম বৈবর্ত কাকে বলা হয়? আদি পুরাণ বলা হয় ব্রহ্ম পুরাণকে। পরের প্রশ্ন, খুব মজাদার প্রশ্ন, বকারাদি পুরাণ কয়টি? বকারাদি পুরাণ কয়টি? 4, 6, 8, 10 কয়টি হবে? বকারাদি পুরাণ হচ্ছে 4টি। দেখো, 4টি বকারাদি পুরাণ কি কি? ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং বায়ু পুরাণ। এই পুরাণগুলোকে বকারাদি পুরাণ কেন বলা হয়? কারণ প্রত্যেকটি পুরাণের নামের সামনে দেখো বকার রয়েছে, মানে ব রয়েছে, তাই এই 4টে পুরাণকে বলা হয় বকারাদি পুরাণ। তাহলে বকারাদি পুরাণ কয়টি? 4টে। কি কি? ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্ত এবং বায়ু। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি সাত্ত্বিক শ্রেণীর পুরাণ? সাত্ত্বিক শ্রেণীর পুরাণ কোনটি? সাত্ত্বিক শ্রেণীর পুরাণ কোনটি? ব্রহ্ম, শিব, বিষ্ণু, অগ্নি। কি হবে? বিষ্ণু পুরাণ। এবার কথা হচ্ছে, এই বিষ্ণু পুরাণ কি একটাই সাত্ত্বিক শ্রেণীর, না আরো আছে? আরো আছে। সাত্ত্বিক শ্রেণীর পুরাণ মোট 6টি। কি কি? বিষ্ণু, ভাগবত, নারদীয়, গরুড়, পদ্ম, বরাহ। এই 6টি পুরাণকে বলা হয় সাত্ত্বিক শ্রেণীর পুরাণ। কি কি আরেকবার বলি? বিষ্ণু, ভাগবত, নারদীয়, গরুড়, পদ্ম, বরাহ। পরের প্রশ্ন, নিচের কোনটি রাজসিক পুরাণের অন্তর্ভুক্ত? কোনটি রাজসিক পুরাণ? এই 4টের মধ্যে মার্কণ্ডেয়, লিঙ্গ, মৎস্য, স্কন্দ। কি হবে? রাজসিক পুরাণ। রাজসিক পুরাণ হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। এখানেও বলি, শুধু মার্কণ্ডেয় একা নয়, আরো 5টি, মানে মোট 6টি
পুরাণ রাজসিক পুরাণের অন্তর্গত। মানে রাজসিক পুরাণ বলা হয় 6টি পুরাণকে। কি কি? ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্ত। বকারাদি পুরাণ 3টে, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য, বামন। এই 6টি পুরাণকে বলা হয় রাজসিক পুরাণ। তারপরে দেখব তামসিক পুরাণ হিসেবে পরিচিত কোনটি? তামসিক পুরাণ হিসেবে পরিচিত কোনটি? নারদ, শিব, ভবিষ্যৎ, বামন। কি হবে? তামসিক পুরাণ হচ্ছে শিব পুরাণ। শিব পুরাণের সঙ্গে আরো 5টি, মোট 6টি পুরাণ তামসিক পুরাণের অন্তর্গত। কি কি? শিব, লিঙ্গ, স্কন্দ, অগ্নি, মৎস্য, কূর্ম। আরেকবার বলি, শিব, লিঙ্গ, স্কন্দ, অগ্নি, মৎস্য, কূর্ম। এই 6টি পুরাণকে বলা হয় তামসিক পুরাণ। পরের প্রশ্ন, গরুড় পুরাণের অপর নাম কি? গরুড় পুরাণের অপর নাম কি হবে? পদ্ম, বায়ু, বিষ্ণু, ব্রহ্ম। কি হবে? বিষ্ণু পুরাণ। পরের প্রশ্ন, ব্রহ্ম পুরাণ কোন শ্রেণীর পুরাণের অন্তর্ভুক্ত? ব্রহ্ম পুরাণ কোন শ্রেণীর পুরাণের অন্তর্ভুক্ত? রাজসিক পুরাণের অন্তর্ভুক্ত। রাজসিক 3টে বকারাদি পুরাণ রয়েছে, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড আর ব্রহ্ম বৈবর্ত। ঠিক আছে। পরের প্রশ্ন, বৃন্দাবন, গয়া, বারাণসী ইত্যাদি তীর্থস্থানের বর্ণনা কোথায় আছে? মানে কোন পুরাণে? বৃন্দাবন, গয়া, বারাণসী ইত্যাদি তীর্থস্থানের বর্ণনা কোন পুরাণে আছে? পদ্মপুরাণ, বায়ুপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ। কোন পুরাণে আছে? স্কন্দ পুরাণে আছে। আমরা প্রথম দিকে প্রশ্নটা পেয়েছিলাম। স্কন্দ পুরাণ সবচেয়ে বড় কেন? কারণ এই পুরাণে বিভিন্ন তীর্থস্থানের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তাই। পরের প্রশ্ন, গঙ্গা, নর্মদা, সরস্বতী প্রভৃতি নদীর বর্ণনা কোন পুরাণে আছে? গঙ্গা, নর্মদা, সরস্বতী প্রভৃতি নদীর বর্ণনা কোন পুরাণে আছে? পদ্মপুরাণে, বায়ুপুরাণে, স্কন্দপুরাণে, ব্রহ্মপুরাণে। কোন পুরাণে হবে? উত্তর হবে স্কন্দ পুরাণে। পরের প্রশ্ন, ভারতের ব্রিটিশ রাজত্বের কথা কোন পুরাণে আলোচনা করা হয়েছে? ভারতের ব্রিটিশ রাজত্বের কথা কোন পুরাণে আলোচনা করা হয়েছে? ভবিষ্য পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ। কোন পুরাণ হবে উত্তর? উত্তর হবে ভবিষ্য পুরাণ। শেষ প্রশ্ন, কোন পুরাণে মূর্তি পূজার কথা উল্লেখ করা হয়েছে? কোন পুরাণে মূর্তি পূজার কথা উল্লেখ করা হয়েছে? ব্রহ্ম, শিব, বিষ্ণু, অগ্নি। কি হবে? অগ্নি পুরাণে মূর্তি পূজার কথা উল্লেখ করা হয়েছে। এই হলো 45টি প্রশ্ন। প্রশ্ন উত্তর সহ আমি যে টপিকগুলো থেকে আলোচনার প্রয়োজন ছিল করে দিয়েছি। এই রকম ক্লাসের যদি প্রয়োজন থাকে বা করতে ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি যথাসাধ্য চেষ্টা করব এরকম ক্লাস উপস্থাপন করার। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি উৎসাহ পাবো এরকম আরো ক্লাস তৈরি করবার। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থেকো।